টেক্সটের পাঠকে বিভ্রান্ত করবেন না। আরেকটা ব্যাপার খুব জরুরি দরকার, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে পাঠাগার আছে, এই পাঠাগারে ছাত্রদেরকে আনতে হবে, ছাত্রদেরকে বই পড়ায় অভ্যস্ত করতে হবে। একটা খুব দুঃখজনক তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন নামে একটি ম্যাগাজিন, তারা পৃথিবীর 102টি দেশে সার্ভে করেছিল। সেই সার্ভে দেখা গেছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি বই পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা, তারপরে দ্বিতীয়তে আছে ভারত, তৃতীয়তে ব্রিটেন, বাংলাদেশের স্থান হচ্ছে 97 নম্বরে। এইখানে খুব বড় একজন লেখক আছেন আমদানি রাজনীতি দুদক চেয়ারম্যান, তিনি জানেন যে ড্যান ব্রাউনের দা ভিঞ্চি কোড এই বইটার প্রথম এডিশনে বিক্রি হয়েছিল 1.5 কোটি কপি, অথচ আমাদের লেখকদের 500 কপি বই 2 বছরে বিক্রি হলে পরে প্রকাশক আলহামদুলিল্লাহ বলেন। এই যে ব্যাপারটা, আরেকটা ব্যাপার দেখা গেছে যে এখন আগে মানুষ কোন একটা বিষয়ে 20 মিনিট মনোযোগ ধরে রাখতে পারত, 20 মিনিট মনোযোগ ধরে রাখতে পারত, কিন্তু এখন এই মনোযোগ 6 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষক কিভাবে এটাকে চেঞ্জ করবে? চেঞ্জ করার একটা কেমিস্ট্রি আমি বলি, সেটা হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ উপন্যাস ওয়ার এন্ড পিস। এই উপন্যাসটি 1500 পৃষ্ঠা। এই উপন্যাসটি লিখতে লিও টলস্টয় 6 বার মুসাবিদা করেছিলেন, অর্থাৎ 1500 পৃষ্ঠার বই তিনি 6 বার পুনর্লিখন করেছিলেন, এবং এই বই লিখবার আগে তিনি প্রস্তুত করবার জন্য নিজেকে 2000 বই পাঠ করেছিলেন। টলস্টয় যে পরিশ্রম করে গেছেন, রবীন্দ্রনাথ যে পরিশ্রম করেছেন, এই জন্য এদের দুইজনকে দানব বলা হয়, কেননা মানবের শরীরে ওই পরিশ্রম সহ্য হয় না। আরেকটা ব্যাপার, এইভাবে শিক্ষকরা ছাত্রদেরকে ইন্সপায়ার করতে পারে পরিশ্রমের দিকে, পড়াশোনার দিকে। আরেকটি ব্যাপার দুর্দান্ত জিনিস বাংলাদেশে চালু হয়েছে, সেটা গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, ইংলিশ ডিবেট। বিশেষ করে বহির্বিশ্বে গিয়ে ইংলিশ ডিবেট, এই এভিনিউগুলোকে আরো খুলে দেওয়া দরকার। আরেকটা দুর্দান্ত প্রোগ্রাম বাইরের সাথে ইন্টার স্কুল এক্সচেঞ্জ প্রোগ্রাম, এটা শুধু বাইরে না, এটা দেশের মধ্যেও করা যেতে পারে। আরেকটা ব্যাপার হালে চালু হয়েছে, আমি সম্মানিত শিক্ষা উপদেষ্টাকে খুব বিনয়ের সঙ্গে বলি, আপনারা মিডিয়াকে বাড়াবেন না, আপনারা জনপ্রিয়তাকে আমলে আনবেন না। মহাবীর মোহাম্মদ একটা কথা বলেছেন, ভালো স্টেটম্যান হতে গেলে তাকে কখনো কখনো জনপ্রিয়তার বিরুদ্ধে দাঁড়াতে হয়, জনগণকে কমেন্ট করতে হয়, জনগণকে তেতো সাথ দিতে হয়। আপনারা সাহস করে প্লিজ এই সাহসটা দেখাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, পড়াশোনার দুর্দান্তভাবে সম্পূর্ণ শক্তি হচ্ছে এই জিনিসগুলো। সেটা হচ্ছে যে আগে ভর্তি পরীক্ষা ছিল, এই ভর্তি পরীক্ষা হলে কি হতো, আপনি সহজে ফিল্টারিং করতে পারবেন, যেভাবে পড়েই ও বৃত্তিমূলক শিক্ষা চলে যাবে তাকে ওই সুযোগ। কিন্তু আপনি একজন প্রফেসর জামাল নজরুল ইসলামকে তো মিস করবেন না। প্রফেসর জামাল নজরুল ইসলামের কথা বলি, উনি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে 1,25,000 টাকা বেতনে চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3000 টাকা চাকরি নিলেন। অথচ জামাল নজরুল ইসলামের যে বইটা দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স, এটা পদার্থবিজ্ঞানের একেবারে কোর একটা বই, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে এটা পড়া হয়। প্রফেসর আব্দুল সালাম বলেছিলেন, আমার পরে কেউ যদি এশিয়াতে নোবেল পুরস্কার পায় সে হচ্ছে প্রফেসর জামাল নজরুল ইসলাম। এই জামাল নজরুল ইসলাম নিজের গবেষণা অসম্পূর্ণ রেখে দেশে আসলেন এই ছাত্রদেরকে পড়াবেন বলে, দেশ তৈরি করবেন বলে। অথচ যে গবেষণা তিনি অসম্পূর্ণ রেখে আসলেন, সেই গবেষণা বাকি জীবন শেষ করে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন আরেক বিজ্ঞানী। আমাদের স্ক্যানিং সিস্টেম খুব দুর্বল। শিক্ষা উপদেষ্টা, আপনি অবাক হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষকতার জন্য আবেদন করেছিলেন প্রফেসর ডক্টর আব্দুল সালাম নোবেল লরিয়ে, তাকে কিন্তু রিফিউজ করা হয়েছে। উনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে গেলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তাকে ফুটবল টিমের প্রধান করা হলো। কি ফার্সিক্যাল একটা সিদ্ধান্ত! এই ধরনের ফার্সিক্যাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাষ্ট্র রাখে না। বড় বড় দেশের উন্নত মানবিক মানুষেরা তারা বলেন যে রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী। এই যে জায়গাগুলো রাষ্ট্র যে ভুল সিদ্ধান্ত নেয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভুল বলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় প্রফেসর আব্দুল সালামকে নিয়ে গেলেন, তিনি সেখানে গবেষণা করে নোবেল পুরস্কার পেলেন। একটা দুর্দান্ত তথ্য আপনাদেরকে দেই যে 1966 সালে যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি কিন্তু ইংল্যান্ডের বিজ্ঞানী। তাকে সেলিব্রেট করে ইংল্যান্ডের পত্রিকা সম্পাদকীয় কলাম লিখলো, সেখানে বললেন, ওই সম্পাদক বলছেন যদি প্রতিভার কথাই বলা হয় আর প্রতিভার জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে প্রফেসর আব্দুল সালাম নোবেল পুরস্কার পায়।
যদিও তিনি তার 16 বছর পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমি বলছি যে আমাদের কোনোভাবেই এই যারা নোবেল পুরস্কার পাবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যারা লিগ্যাসি বহন করে, সেই সমস্ত প্রতিভাবানকে আপনাকে অবশ্যই ফিল্টারিং করতে হবে। এই জন্য জেলা পর্যায়ে একটা স্কুল রাখতে হবে। যেমন আমি বলি, এখানে ডিসি সাহেব আছেন, জেলা স্কুলের মান আগে থেকে নেমে যাচ্ছে, এই অবনমন আপনি ঠেকাতে পারবেন না যদি ভর্তি পরীক্ষা চালু না করেন, এবং প্রত্যেকটা জেলা শহরে তাই করতে হবে। আরেকটা জিনিস, অল্টারনেটিভ দুর্দান্ত একটা এভিনিং শুরু হয়েছে, সেটা ইংলিশ ভার্সন। আমি এনশিওর করতে পারি ইংলিশ ভার্সনের বই কোনোভাবেই ইংলিশ মিডিয়ামের বইয়ের চেয়ে হীনমানের নয়। এই ইংলিশ ভার্সনটা এটা দুর্দান্তভাবে চালু করতে হবে। যারা মাদ্রাসায় করেন, সেখানে মাদ্রাসার আপনাদের একটু মনে রাখতে হবে, এই মাদ্রাসার সিলেবাস তৈরি করা হয়েছিল এবং এর প্রথম 125 বছর এর প্রিন্সিপাল ছিলেন ইংরেজরা। তারা তাদের মতো করে সিলেবাস তৈরি করেছে। এই সিলেবাসকে আমি মনে করি যে রিভিউ করা দরকার। এই মাদ্রাসা থেকে পাস করছেন, অথচ ফার্সি ভাষা, আরবি ভাষা ভালো করে জানছেন না, কিন্তু আমাদের উপমহাদেশে ইতিহাসের শ্রেষ্ঠ গ্রন্থগুলো ফার্সি ভাষায় লেখা। এই ফার্সি ভাষা জানলে আমরা পারস্য কালচারের সাথে কমিউনিকেট করতে পারবো। পারস্য কালচার কত দুর্দান্ত কালচার। এই ইরানের একজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর মোহসেন মাকমালবাফের সাথে জার্মান একজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর হার্জগের আলাপ হচ্ছিল। মোহসেন মাকমালবাফ বারবার বিনয় প্রকাশ করছিলেন, তখন হার্জগ তাকে ধমক দিয়ে বললেন যে থামেন, আপনি যে জার্মান সংস্কৃতির কথা বলছেন, জার্মান সংস্কৃতি হচ্ছে সমুদ্রের উপরে জমা কয়েক ফিট বড়, কিন্তু তার নিচে যে গভীর সমুদ্র, ওইটা হচ্ছে ইরান, ওইটা হচ্ছে পারস্য। পারস্যের সংস্কৃতিকে আমরা স্যালুট করি। এই পারস্যের সংস্কৃতির সঙ্গে ইরানের সংস্কৃতির সঙ্গে আমরা যে ব্রিজ করতে পারলাম না, এই ব্যর্থতা মাদ্রাসাকে নিতে হবে। মাদ্রাসাকে ফার্সি ভাষা ভালো করে শেখাতে হবে এবং ফার্সি গ্রন্থ অনুবাদ করতে হবে। ফার্সির অনুবাদ কি দুর্দান্ত ফল দিতে পারে, এটা আমরা কবি শাহনামাজি অনুবাদ করেছেন, সেখানে দেখেছি। কবি আব্দুল সত্তারের কাছ থেকে দেখেছি। আর আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া, যিনি প্রত্নতত্ত্বের দুর্দান্ত গবেষক, তার কাছ থেকে আমরা দেখেছি। তো ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেলেছি। একটা কথা বলে আমি শেষ করব, সম্মানিত শিক্ষা উপদেষ্টা। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একসময় শকুন, ঈগল এইসব পাখির পালক দিয়ে কলম বানানো হতো। অনেকদিন মানুষ এই কলম দিয়ে লিখেছে। একবার শকুন পাখি এসে বললো মানুষকে যে তুমি কলম দিয়ে এত কথা লিখলা, তুমি আমাদের কথা লিখলা না। আমরা শকুন, ঈগল এই প্রজাতি মানুষের নির্বুদ্ধিতার কারণে এখন নির্বংশ হতে চলেছে। তোমরা দয়া করে আমাদের কথা একটু লিখো। আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে গাইড বই, নোট বই, কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন, বেসরকারি স্কুল এই সবই কোনোভাবে ভয়ের জিনিস না। এরা শিক্ষায় ভ্যালু অ্যাড করছে। কষ্টের কথা, এরা কি ভ্যালু অ্যাড করে তার উপরে কোনো সার্ভে হয়নি। আপনারা জানেন যে বায়োলজিক্যালি চিতা বেশি জোরে দৌড়ায়, হরিণ দৌড়ায় কম জোরে। তারপরে চিতার দাবরে হরিণ কখনো কখনো মুক্ত হয়ে যায়, বের হয়ে যেতে পারে। এর কারণ কি? চিতা দৌড়ায় খাওয়ার জন্য, আর হরিণ দৌড়ায় বাঁচার জন্য। এদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচার জন্য দৌড়ায়। তারা প্রতি মুহূর্তে ইনোভেশন করে, কি করে বাচ্চার কাছে গিয়ে সে যেন বুঝতে পারে, সেইভাবে করে। হেগস্টন, যিনি ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, উনি যখন মারা যান বাচ্চাদেরকে বলে যায় আমার মৃত্যু নিয়ে বাগাড়ম্বর করবে না, আমি মারা গেলে নীরবে আমার কফিনটা অমুক চাষে দাফন করবে। কিন্তু যখন তোমরা ভাইরা মিলে আমার কফিনকে চাষের কবরে রাখো, তখন তোমরা বাংলাদেশ নামে দুঃখী একটা দেশ আছে, ওই দেশের মানুষের দুঃখ আমি দেখেছিলাম। ওই দুঃখী মানুষের দুঃখের কথা স্মরণ করতে করতে আমার লাশটা তোমরা দাফন করো, কোনোভাবে বাগাড়ম্বর করো না। ওই দেশের মানুষের দুঃখ আমি দেখে এসেছিলাম 1970 সালে একটা জলোচ্ছ্বাসের পরে। দূর দেশের হেগস্টন আমাদের দুঃখের কথা ভেবেছিলেন। এই দুঃখ আমাদের দূর হয়নি। এই দুঃখ দূর হবে শুধুমাত্র শিক্ষার মাধ্যমে। এই শিক্ষাকে রাইট ট্র্যাকে রাখতে হলে আপনাকে তেতো শাক খাওয়ালে চ্যালেঞ্জ দিতে হবে। ওই মিডিয়া একটা রিপোর্ট করলো, দু একজন জয় বিশ্ববিদ্যালয়ওয়ালা একটা ফরমান জারি করলো, আপনারা বিভ্রান্ত হবেন না প্লিজ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষায় ভ্যালু অ্যাড করছে। কোচিং সেন্টার খুব দরকারি, গাইড বই খুব দরকারি। সৃজনশীল প্রশ্ন টেক্সট বইতে দেওয়া থাকে 3টা, গাইড বইতে দেওয়া থাকে 100টা। বাচ্চার কোয়ালিটি অবশ্যই পায়। সবাইকে ধন্যবাদ।